দেশে টিকার মজুদ বাড়ছে। চলতি মাসেই আসছে আরও 50 লাখ ডোজ। ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। অন্তঃসত্ত্বাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত। প্রথম দিনে এসে দেওয়ার চেষ্টা করলাম যাতে এবারও না মিস হয়ে যায়। খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় ডোজটা দিতে পেরেছি। একটু টেনশন ছিল, আজকে অনেক ভালো লাগতেছে। অনেক সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে। এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে। দেশে করোনায় প্রতি 6 মিনিটে মারা যাচ্ছেন একজন। একদিনে আরও 246 জন শনাক্ত, প্রায় 16,000। 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। যে টাকা আসছে এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। কলকারখানা চালুর পর দিন বিধিনিষেধ ছাপিয়ে যানজটের নগরী রাজধানী। এবার রেস্তোরাঁ খোলার দাবি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে হাসপাতালে রেকর্ড 287 জন। নির্মাণাধীন ভবনের 70 ভাগেই মিলছে এডিসের লার্ভা। সরকারি সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ মেয়রের। রাজধানীর অভিজাত এলাকায় শত শত নারী প্রতারকের সন্ধান। বিত্তবানদের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আদায়। মাদক মামলায় রিমান্ডে মডেল মৌ ও পিয়াসা। 1.5 লাখ টাকা নিয়ে চট্টগ্রামের মিনুকে কুলসুমা সাজিয়ে পাঠানো হয় কারাগারে। সংঘবদ্ধ চক্রে আছেন অসাধু আইনজীবীরাও। মূল হেতা গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য। এবং পাল্টে যাচ্ছে গাজীপুর ছোট বড় 42টি বাইপাস সড়কের নির্মাণযজ্ঞ। আগামী বছর শেষ হলে আশপাশের সঙ্গে কমবে দূরত্ব, দূর হবে ভোগান্তি। দীর্ঘ 2 মাসের অপেক্ষার পর ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে প্রথম দিন রাজধানীর কয়েকটি কেন্দ্রে এসে ফিরে যেতে হয় টিকা প্রত্যাশীদের। ছিল সমন্বয়হীনতার অভিযোগ। এদিকে অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের করোনার টিকা দেওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় টিকা পরামর্শক কমিটি। 3 দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছেন হাইকোর্ট। কাটল অনিশ্চয়তা। দীর্ঘ প্রতীক্ষার পর মিলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেয়ার পর নির্ধারিত 2 মাস পার হয়েছে অনেক আগেই, কারো কারো 4 মাস। অবশেষে বহু কাঙ্ক্ষিত দ্বিতীয় ডোজ পেয়ে স্বস্তি টিকা গ্রহীতাদের মধ্যে। 4 মাস অলরেডি হয়ে গেছে, তো একটু টেনশনেও ছিলাম যে পাবো কি পাবো না। তারপর যাক অবশেষে আসলো, এবং এই জন্যই আমি প্রথম দিনে এসে দেওয়ার চেষ্টা করলাম যাতে এবারও না মিস হয়ে যায়। খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগছে যে আমি দ্বিতীয় ডোজটা দিতে পেরেছি। যদিও বা যে সময়টা ছিল ওই সময়টা পার হয়ে গেছে। একটু টেনশন ছিল, আজকে অনেক ভালো লাগতেছে। অনেক পাইছি, এটা অনেক খুশি। তবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরুর প্রথম দিনে সামনে এসেছে সমন্বয়হীনতার ছাপও। সরকারি ঘোষণার পরও টিকাদান শুরু না করায় রাজধানীর অনেক কেন্দ্র থেকে ফিরে যেতে হয় দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের। এখানে বললো যে অক্সফোর্ড টিকা এখনো এদের এখানে আসেনি, আজকে আমরা নিতে পারবো না। আজকে বলছে 1 সপ্তাহ পর খবর নেই। এখন আমি আসছি কুমিল্লা থেকে। এখন আমি এসে যদি দেখি এই অবস্থা, তো আমি আমার ব্যাক করতে হবে কুমিল্লায়। তাহলে আমার এই অযথা এই হয়রানি করার কি দরকার ছিল? এটা তো ভোগান্তি। করোনার ভিতরে বাইরে হওয়া নিষেধ, আবার বাইরে হয়ে আমি ব্যাক করে চলে যাব। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফল বলছে অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ গ্রহণকারী ব্যক্তিদের 98% দেহেই তৈরি হয়েছে অ্যান্টিবডি। প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা কিন্তু আমরা বলেছি কাট আউট ভ্যালু 50। দ্বিতীয় ডোজ নেওয়ার পরে সেটির পরিমাণকে অ্যান্টিবডি আরও বেড়ে গিয়েছে। এদিকে জাতীয় টিকা পরামর্শক কমিটির সুপারিশের পর এবার অন্তঃসত্ত্বা ও সদ্য মা হওয়া নারীদের দ্রুত টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। বিশ্বে এভিডেন্স তৈরি হয়েছে যে গর্ভবতী মহিলাদের টিকা দিলে তাদের বা গর্ভস্থ সন্তানের তেমন কোনো ক্ষতি হয় না। তো সুতরাং আমরা যদি বাংলাদেশে হার্ড ইমিউনিটি অর্জন করতে চাই, সেক্ষেত্রেও তাদেরকে বাদ দিয়ে এটা সম্ভব নয়। সব বিবেচনায় আমরা এটার পক্ষে মত দিয়েছি। অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার বিষয়ে সোমবার 72 ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছে হাইকোর্ট। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিনোফার্ম ফাইজার মিলে চলতি মাসেই আরও 50 লাখ টিকা দেশে আসবে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা পাবে বাংলাদেশ, এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তবে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জনসন অ্যান্ড জনসনের টিকার দাম বেশি হওয়ায় এই টিকা এখনও সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। চীনের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদনে এখন শুধু চুক্তি সইয়ের অপেক্ষা বলেও জানান মন্ত্রী।
চলতি বছর জানুয়ারিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা দিয়ে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। টিকা সংকটে মাঝে প্রায় 2 মাস ভ্যাকসিনের নিবন্ধন বন্ধ থাকলেও সিনোফার্ম ও মডার্না আসার পর জুলাইয়ে শুরু হয় পুরোদমে টিকাদান কার্যক্রম। সোমবার দুপুরে এক ভার্চুয়াল সেমিনারে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চলতি মাসেই নতুন করে আসছে 50 লাখ করোনা টিকা। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদন এখন সময়ের ব্যাপার মাত্র। ইনসেপ্টটা বাল্ক আনবে, এনে লোকালি বটলিং, লেবেলিং, ফিনিশিং এইসব কাজ করবে। আমার আশা যে এটা যে কোনো মুহূর্তে শুড বি ডান। সই করার পরেও মাস 2 লাগবে। এই মাসেও সিনোফার্মে টিকা আসবে, অ্যাস্ট্রাজেনিকা টিকা আসবে। আমাদের কনফার্মলি আছে এই মাসে 50 লক্ষ, হয়তো আরো বেশি আসতে পারে, এবং ফাইজারের টিকাও এই মাসে আসার কথা। এদিকে মার্কিন মুল্লুকের কোম্পানি জনসন অ্যান্ড জনসন নিয়ে 2 মন্ত্রীর কথার সুর কিছুটা ভিন্ন। স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, আন্তর্জাতিক টিকা সুবিধা কোভ্যাক্সের আওতায় আগামী বছর 7 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রীর মতে, দাম বেশি হওয়ায় 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন এখনো সংগ্রহ শুরু করেনি কোভ্যাক্স। জনসন অ্যান্ড জনসন যেটা শুনলাম, প্রতিটা ভ্যাকসিনের দাম $82। হ্যাঁ, সেই জন্য বোধহয় যারা আমাদের দান করতেছেন ওইটা কিনতেছেন না, এই জন্য পাঠাচ্ছেন না। তবে তারা নিশ্চয়ই কিনবেন, কারণ কোম্পানিগুলোকে জিয়ে রাখতে হবে, তো তখন হয়তো কিছু দান করবেন। জনসন এন্ড জনসনের টিকা নেওয়ারও আমরা প্রতিশ্রুতি আমাদের কাছে চেয়েছিল, আমরা দিয়েছি। সেখানেও প্রায় 7 কোটি টিকা, সেটা আগামী বছরে। দেশে গত 6 মাসে টিকা নিয়েছেন 1,34 লাখের বেশি মানুষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত এখন ঘরে ঘরে, প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 246 জন, শনাক্ত প্রায় 16,000। আইসিইউ আর শয্যা সংকট তীব্র হচ্ছে হাসপাতালে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানান চিকিৎসকরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দানবীয় রূপ নিয়েছে করোনা। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সংক্রমণও ঊর্ধ্বমুখী। প্রতি মিনিটে শনাক্ত হচ্ছে 11 জনের বেশি, আর প্রতি 6 মিনিটে মৃত্যু হচ্ছে 1 জনের। সব মিলিয়ে বেসামাল দেশের করোনা পরিস্থিতি। গত 2 সপ্তাহ ধরেই মৃত্যু ঊর্ধ্বমুখী, প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। হাসপাতালগুলোতে স্থান সংকুলান হচ্ছে না নতুন রোগীর। বেঁচে থাকার একমাত্র ভরসা আইসিইউ বা অক্সিজেন সিলিন্ডারের পেছনে ছুটছেন রোগীর স্বজনরা। সর্বোচ্চ মারা গেছেন ঢাকা বিভাগে 76 জন। আইসিইউর যে রাখা আছে 54 ঘন্টা রাখা হয়েছে, 54 ঘন্টাতে যে বিল আসছে, যে টাকা আসছে, এই টাকা পেমেন্ট করে আমার টাকা নেই, অসহায় হয়ে গেছে। আমার রোগীর আইসিইউর বেডের দরকার, দিতে পারতেছে না। বাবার অক্সিজেন লেভেল হলো 36, ইমার্জেন্সি অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার নাই। চট্টগ্রামে জুলাইয়ের শেষে এসে আবারও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ বিভাগে দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু 64 জন, তার মধ্যে কুমিল্লায় 19, ব্রাহ্মণবাড়িয়ায় 12 ও চট্টগ্রামে 11 জন। দেশের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে 30 জন, এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়ায় 6 জন। এছাড়া 5 জন করে মারা গেছেন খুলনা ও মেহেরপুরে। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় 22 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বগুড়ার 10 ও নাটোরের 5 জন। শনাক্তের হার প্রায় 19%। 25টা থেকে 30টা সিট আছে, 30টা সিটেই রোগী আছে। এখনই সবাইকে সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। বরিশাল বিভাগে মারা গেছেন 16 জন, শনাক্তের হার প্রায় 37%। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। ডেল্টা ভেরিয়েন্টটা বিভিন্ন উপসর্গ নিয়ে আসে, ওরা যে অক্সিজেন শ্বাসকষ্টতে ভোগে, ওরকম প্র্যাকটিক্যালি সে বুঝতেও পারে না। 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগে করোনায় মারা গেছেন 10 জন, তাদের মধ্যে ময়মনসিংহের 6 এবং নেত্রকোনা ও জামালপুরের 2 জন করে। এখনো অনেক সিরিয়াল আছে, অনেক। এত মহামারী অবস্থায় পেশেন্টরা এত বেশি এফেক্টেড, কি করবে লোকজন বলেন। এছাড়া 14 জন করে মারা গেছেন সিলেট ও রংপুর বিভাগে। আহসানুল করিম, সময় সংবাদ। কলকারখানা খোলার পরদিনই কঠোর বিধিনিষেধ ছাপিয়ে রাজধানীর সড়কে যানজট। ঢাকার চিত্র অনেকটাই স্বাভাবিক সময়ের মতো। নির্দেশনা উপেক্ষা করে চলছে গণপরিবহন সহ বিভিন্ন যানবাহন। অফিস খোলা থাকায় যানজটে দুর্ভোগে পড়েন কর্মজীবী মানুষ। এদিকে আজও ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে ছিল মানুষের ভিড়। এই চিত্র দেখে কে বলবে দেশে কঠোর বিধিনিষেধ চলমান? 11তম দিনে রাজধানীর মোড়ে মোড়ে ছিল স্বাভাবিক দিনের মতো যানজট।
কোথাও কোথাও দীর্ঘ যানজটে নাস্তানাবুদ হতে হয় কর্মজীবী মানুষকে। কলকারখানা ও বিভিন্ন অফিস খোলা থাকায় পথে নামা মানুষদের পড়তে হয় চরম বিপাকে। এক একটি গাড়ি আসলেই হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। বাড়তি ভাড়ার বোঝা নিয়েই গাদাগাদি করে যে যেভাবে পেরেছেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াই আছি, বাস তো নাই, আর কোনো গাড়িতে তো আমাদের তুলে না। নর্মালি বাস ভাড়া হচ্ছে 15 টাকা, বাট এখন বাইকে আমার কাছে চাচ্ছে 300 টাকা। এদিকে সোমবারও রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ছিল ঢাকামুখী মানুষের স্রোত। গন্তব্যের আগেই যানবাহন থেকে নামিয়ে দেয় নারী, শিশু ও বয়োবৃদ্ধরা পায়ে হেঁটেই রওনা দেন। অবস্থা খুবই খারাপ। 50 টাকার ভাড়া মনে করেন 200-250 টাকা নেয়। যেখানে আমার 30 টাকা খরচ হয়, সেখানে দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। ভাঙ্গা আসতেছি মানিকগঞ্জ থেকে। গাবতলির টাকা পয়সা নিলেন কেন আপনারা? পরে কইলো যে না, গাবতলি গেলে আপনি কি গাড়িটা ঠেকাইতে পারবেন সার্জনের হাত থেকে? নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে দেখা গেছে দূরপাল্লার বাস সহ বিভিন্ন রুটের গণপরিবহন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখের সামনে এসব চললেও দায় সারা জবাব ট্রাফিক পুলিশের। মিল কাকার সবে তো খোলা যাচ্ছে, তারা গাড়ি পাচ্ছে না, এই জন্য আমরা ছোট গাড়ি দাঁড় করে জিজ্ঞেস করতে যাবো, নিয়ে যাও। আগামী 5 আগস্ট রাত 12টা পর্যন্ত দেশে দ্বিতীয় ধাপের কঠোর বিধিনিষেধ বহাল থাকার কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দোকান মালিক সমিতির পর এবার রেস্তোরাঁ খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব জানান, 80% রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। দীর্ঘদিন বন্ধ থাকায় 80 থেকে 90 হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে সমিতি। চলমান 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ শেষ না হতেই 1 আগস্ট থেকে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা। এরপরই দোকানপাট খুলে দেওয়ার দাবি ওঠে দোকান মালিক সমিতির পক্ষ থেকে। এবার স্বাভাবিক নিয়মে রেস্তোরাঁ খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করলো বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমাদের রেস্টুরেন্ট খুলে দেওয়ার জন্য আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, 5 তারিখে খুলে দেয়। আমাদের অনেক মালিক ঝরে গেছে, 80 থেকে 90 হাজার কোটি টাকার মতো ক্ষতি হবে। কঠোর বিধিনিষেধের মধ্যে রেস্তোরাঁগুলোতে অনলাইন ডেলিভারি ও সীমিত আকারে খোলা রাখার নির্দেশ আছে। তবে মালিক সমিতি বলছে, অনলাইন ডেলিভারিতে কোম্পানির স্বেচ্ছাচারিতা আর ভ্যাট আদায়ের হয়রানিতে দিশেহারা তারা। কত রেস্টুরেন্ট কিভাবে সেল করছে, ঘটিবাটি বিক্রি করে দিচ্ছে মানুষ, ওইটার দামও পাচ্ছে না। কেনার তো লোক থাকতে হবে। একে তো বাড়িওয়ালাদের একটা অত্যাচার আছে, তারা কোনো ছাড় দেয়নি। যখন যে এনবিআরে আসেন তখন সে তার মতো করে একটা প্ল্যানিং চালু করেন। ব্যবসায়ীদেরকে পদে 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 নাজেহাল, পদে 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 বেইজ্জতি করা, এই রাইট কে দিয়েছে ওনাদেরকে? দেশে কি শুধু গার্মেন্ট সেক্টর আছে, আর কোনো সেক্টর নাই? আমাদের সেক্টরে আমাদের প্রায় 2 কোটি লোক ইনভলভ। এই সেক্টরে আমরা খয়রাত চাই নাই, দান চাই নাই, আমরা চেয়েছি স্বল্প সুদে কিছু প্রণোদনা। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সারা দেশে ছোট বড় 4 লাখের বেশি রেস্তোরাঁ আছে। এর মধ্যে 60 হাজারের মতো প্রতিষ্ঠিত বলে জানায় মালিক সমিতি। এসব খাবারের দোকানে কাজ করেন 30 লাখ কর্মকর্তা কর্মচারী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। হু হু করে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 287 জন, যার মধ্যে 279 জনই ঢাকার। এদিকে রাজধানীর নির্মাণাধীন ভবনের প্রায় 70 ভাগেই মিলছে এডিসের লার্ভা। চিরুনি অভিযানে গিয়ে দেখা গেছে ভয়াবহ চিত্র, কাজে আসছে না প্রচারণাও। এ অবস্থায় হতাশা জানিয়ে সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ করেছেন উত্তরের মেয়র। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে সিটি কর্পোরেশনের ক্যাম্পেইন, মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে বিজ্ঞাপন, এমনকি বাড়ি বাড়ি গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম, কোনো কিছুরই যেন কমতি নেই। অথচ রাজধানী নির্মাণাধীন এই ভবনগুলোই যেন এডিসের উর্বর প্রজনন ক্ষেত্র। সিটি কর্পোরেশনের তথ্য বলছে, রাজধানীতে নির্মাণাধীন এমন 100টি ভবনের অন্তত 65টিতে মিলছে এডিসের লার্ভা। মিরপুর 1 নম্বর মাজার রোডের নির্মাণাধীন এই ভবনটি যেন এডিসের চারণভূমি। জমে থাকা পানিতে লাখ লাখ লার্ভা, অথচ সেদিকে কোনো খেয়ালই নেই নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা ভবন মালিকের। সোমবার এডিস নিধনের চিরুনি অভিযানে এসে এমন চিত্র দেখে চোখ কপালে উত্তর সিটি কর্পোরেশনের। প্রশ্ন ওঠে 1 মাসেরও বেশি সময় ধরে চলা সচেতনতা কার্যক্রম ও সাধারণ মানুষের তৎপরতা নিয়ে। কিছু না, সামনে 20 টাকার কেরোসিন, সবাইকে একটু ছেড়ে দিলে কিন্তু মশাটা মরে যায়। কিন্তু ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় 1 লাখ টাকা। তবে আশপাশের বাসিন্দারা বলছেন, কিছু মানুষের অসচেতনতার দায় নিতে হচ্ছে পুরো এলাকার মানুষকে। এই বিল্ডিংয়ের মালিককে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মোবাইল কোর্ট আইনের আওতায় এনে তাদেরকে আমি 1 লাখ টাকা জরিমানা করেছি। তারা কোটি কোটি টাকা খরচ করে যে বিল্ডিং করতেছে, তারা যদি একটু সচেতন হতো তাহলে পুরাটা পরিষ্কার রাখতে পারতো। এইখানে লক্ষ লক্ষ মশা,
এই মশাগুলোই দিন শেষ হলে আমাদের ঘরে যাবে। এ পর্যায়ে এসে হতাশায় ঝরে পড়ল উত্তর সিটির মেয়রের কণ্ঠে। বললেন এডিস নির্মূলে মিলছে না অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতা। রাজ্যকে গিয়েছি, বিভিন্ন অর্গানাইজেশনে যাচ্ছি আমরা, ইভেন কনস্ট্রাকশন যে রিহ্যাব যেটা আছে, আমি রিহ্যাবের সাথে কথা বলেছি, কেউ কিন্তু এগিয়ে আসছে না। যদি এগিয়ে না আসে তাহলে একলা সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু এটা অসম্ভব ব্যাপার। কিন্তু ডেঙ্গুর বিরুদ্ধে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকায় নারী প্রতারক চক্রের শত শত সদস্যের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ। তারা বিত্তবানদের ফাঁদে ফেলে হাতিয়ে নিত বিপুল পরিমাণ অর্থ। এদিকে মাদক মামলায় মডেল পিয়াসা ও মৌয়ের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খারিজ করে দেওয়া হয়েছে জামিন আবেদন। পার্টির নামে বিত্তবানদের বাসায় ডেকে এনে মদ ও ড্যান্স পার্টি, এরপর আপত্তিকর ছবি তুলে প্রতারণার অভিযোগে রোববার রাতে গ্রেফতার করা হয় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে। তাদের বাসা থেকে উদ্ধার করা হয় মদ, ইয়াবা ও সীসা। সোমবার দুপুরে এই দুইজনকে তোলা হয় আদালতে। মাদকের মামলায় প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ছদ্মবেশী এই প্রতারকদের নির্মূল করতে হবে সমাজ থেকে। মুখোশের অন্তরালে তারা এই ধরনের অনৈতিক কাজ তারা সমাজে করে যাচ্ছে, অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। যদিও আসামিপক্ষের আইনজীবীর দাবি তারা ষড়যন্ত্রের শিকার। এলিট ফ্যামিলির লোক কোনোভাবেই এই মাদকের সাথে জড়িত নয়। আমরা বলেছি যেটা সম্পূর্ণ সাজানো নাটক, ষড়যন্ত্র। এদিকে গুলশান, বারিধারার মতো ঢাকার অভিজাত এলাকায় এরকম শত শত নারী প্রতারকের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা স্বীকারও করেছে যে এটা একটা ব্ল্যাকমেলিং চক্রের তারা যে সদস্য, শুধু তারা দুজন না, এমন শত শত আছে ওই এলাকাগুলিতে। আমরা প্রত্যেকের অনেকের নাম আমরা পেয়েছি। দুটি কাজ তারা করছেন। একটা হলো এই যে উঠতি বয়সী ছেলেমেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তাদেরকে একদিকে যেমন এনে মাদকাসক্ত করাচ্ছে, ইয়াবাসক্ত করাচ্ছে, আবার অন্যদিকে তাদেরকে তাদের এই সুযোগে তাদেরকে ব্ল্যাকমেলিং করে তাদেরকে অশ্লীল ছবিগুলি তুলে নিয়ে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজনের মধ্যে তারা দেখানোর হুমকি দিচ্ছে। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রিগেডিয়ার জেনারেল ও চিকিৎসা বিজ্ঞানী পরিচয়ে প্রতারণার মামলায় ঈশিতার 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিএমএম আদালতে হাজির করার পর প্রতারণার 2 মামলায় তার ও সহযোগী মোহাম্মদ শহীদুল ইসলামের 5 দিন করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত ঈশিতা ও তার সহযোগীকে 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে রোববার তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, পাসপোর্ট, জাল সনদ, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ, 2টি ইউনিফর্ম ও র্যাঙ্ক ব্যাজ উদ্ধার করে র্যাব। দেড় লাখ টাকা চুক্তিতে চট্টগ্রামের মিনু আক্তারকে কুলসুমা সাজিয়ে পাঠানো হয় কারাগারে। পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল সংঘবদ্ধ একটি চক্র। এই চক্রের 2 সদস্যকে গ্রেফতারের পর বের হয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই সেই শাহাদাত হোসেন, ছিন্নমূল সমিতির কথিত নেতা। নানা অভিযোগ থাকলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল সে। অবশেষে নির্দোষ মিনু আক্তারকে কুলসুমা সাজিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ধরা পড়ল পুলিশের জালে। অবশ্য আগেই গ্রেপ্তার করা হয়েছিল নূর কাওয়াল, মর্জিনা এবং মূল আসামি কুলসুমাকে। তবে শাহাদাতের কাছ থেকেই পুলিশ জানতে পেরেছে মিথ্যে আসামিকে কারাগারে পাঠানোর পুরো পরিকল্পনা। তারা একটা ষড়যন্ত্র করছিল। এই 2 লক্ষ টাকা যখন দেয় নাই, পরবর্তীতে তাদের কুলসুমা এবং মর্জিনাকে মারধর করে এলাকাটাকে তাড়িয়ে দিয়েছে এবং তাড়িয়ে দেওয়ার পরে এই শাহাদাত এবং নূর কাওয়ালি তাদের 2টো প্লট দখল করে নিয়েছে। শাহাদাত, নূর কাওয়াল, মর্জিনা চক্র কুলসুমার হয়ে মানসিক ভারসাম্যহীন মিনু আক্তারকে জেলে পাঠালো। তার সাথে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে 4 আইনজীবী এবং 1 আইনজীবী সহকারের বিরুদ্ধে। মিনু আক্তারের বিষয়টি প্রকাশ্যে আসার পর উচ্চ আদালত এই 5 জনকে শোকজ করেছে। এই কুলসুমির এই মামলাটাতে, যেটা মিনু আক্তার সম্পৃক্ত হলো এবং মারা গেল, এই মামলাটাতে 4 জন আইনজীবী এবং 1 জন আইনজীবী সহকারীকে হাইকোর্ট তলব করেছেন। তাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করেছে। এই ব্যাপারটি এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
বলেছেন এই আইনজীবীদের সংশ্লিষ্টতা নিয়ে তাদের একটি রুল হয়েছে, সেই কারণে আমরা এই ব্যাপারটি এখন তদন্ত করলেও আমরা এই ব্যাপারে হাইকোর্টের আদেশের উপর নির্ভর করব। 2006 সালে নগরীর রহমতগঞ্জ এলাকায় এক নারী খুনের ঘটনায় আদালত 2017 সালে কুলসুমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু সন্তানদের ভরণ পোষণের প্রস্তাব পেয়ে 2018 সালে মিনু আক্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমার সাথে কারাভোগ করতে আদালতে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে চলতি বছরের 16 জুন কারাগার থেকে মুক্তি পেল 13 দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মিনু আক্তারের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে। বহুল প্রতীক্ষিত বাংলাদেশ অস্ট্রেলিয়া টি-20 সিরিজ মাঠে গড়াচ্ছে কাল। অজিদের বিপক্ষে জয় পাওয়ার সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক, সতর্ক সফরকারীরা। পাল্টে যাচ্ছে গাজীপুর, দুর্দশা থেকে রেহাই পেতে যাচ্ছেন শিল্পনগরীর 40 লাখ নাগরিক। দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে নগরী জুড়ে চলছে সড়ক নির্মাণের মহাযজ্ঞ। অলিগলি থেকে শুরু করে নির্মাণ কাজ চলছে প্রায় 750 কিলোমিটার নতুন বাইপাস সড়কের। প্রায় 31,000 ঘরবাড়ি ভেঙে বের করা হয়েছে 8,000 বিঘা জমি। আগামী বছরের মধ্যে এসব কাজ শেষ হবে বলে প্রত্যাশা গাজীপুরের মেয়রের। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। কয়েক মাস আগেও ছিল 15 থেকে 20 ফুট গভীর বিল বা ডোবা। সেখানে ইট, মাটি ও বালু ফেলে করা হয়েছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ ও 60 ফুট প্রশস্ত সড়ক। এখন চলছে রোলার দিয়ে শেষ মুহূর্তের গাঁথুনি। মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের উপর চাপ কমাতেই করা হয়েছে টঙ্গী কাপাসিয়া নতুন এই বাইপাস সড়কটি। 329 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটিতে করা হচ্ছে এমন ছোট বড় 42টি বাইপাস সড়ক। পুরো সিটিকে 8টি জোনে ভাগ করে নতুন করে নির্মাণ করা হচ্ছে প্রায় 750 কিলোমিটার সড়ক। এসব করতে গিয়ে এরই মধ্যে প্রায় 31,000 ঘর বাড়ি ভেঙে 8,000 বিঘা জমি রাস্তার জন্য ছেড়ে দিয়েছে গাজীপুরবাসী। মসজিদ, মাদ্রাসা যা কিছু আছে এটা ভাঙচুর পড়ছে, মেয়র সব করে দিব। তবে আমাদের যে জায়গা সম্পদ গেছে এটা আমরা স্বইচ্ছায় দোকানপাট বাড়িঘর আমরা ভেঙে দিছি। রাস্তাগুলো হওয়ার কারণে এই দিক দিয়ে অনায়াসে ওই দিকের কৃষি ফসলগুলি খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। এখন আমরা গাজীপুর থেকে সরাসরি কলেজ গেট পার হয়ে আমরা তো সহজে আব্দুল্লাহপুর পার হলে তো ঢাকা চলে যাওয়া যাইতেছে। স্টেশন রোড থেকে আমাদের যদুপুর পৌঁছতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, কিন্তু এই রোড থেকে চলে গেলে সে 20 মিনিটে চলে যেতে পারবে। নগরবাসী বলছেন গ্রামের মধ্য দিয়ে নতুন নতুন সড়ক তাদের কয়েক দশকের দুঃখ দুর্দশা ঘোচাবে। গেছে বছর কুমোর পানি হয়েছে, এই পানি দিয়ে আমরা চলাচল করছি, অনেক কষ্ট হয়েছে। আমাদের খুব তুচ্ছ তাছলি মনে করছে, এখন মনে করেন রাস্তাঘাট হইতেছে, রাস্তায় দাঁড়াইলে আমাদের বুকটা প্রশস্ত হয়ে যায়। গাজীপুরের মেয়র জানান করোনার মধ্যেও এই কর্মযজ্ঞ চলছে প্রায় 100টি প্রকল্পের আওতায়। শিগগিরই চীন, কোরিয়া ও জাপানের সহায়তায় গাজীপুরে 120 ফুট প্রশস্ত মহাসড়ক এবং জেলার ভেতর থেকে রেললাইনকে ঘিরে দুই পাশে 70 ফুট করে 140 ফুট প্রশস্ত সড়কের নির্মাণ কাজ শুরু হবে। গ্রামকে শহর করতে হবে, সেই শহরটি আমি মনে করি গাজীপুরের মধ্যে একমাত্র এটি বাংলাদেশের মধ্যে উদাহরণ হিসেবে থাকবে। এখানে কোনো রিফারিং কাজটা করছি না, সম্পূর্ণ নতুন রাস্তা। এই শহর থেকে 20 মিনিটে যে কোনো জায়গা থেকে যেন আরেকটা জায়গায় যেতে পারে সে ধরনের আমরা প্যাকেজ নিয়েছি। মানুষ যেন যানজটের মধ্যে না থাকতে হয় সেই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। গাজীপুরবাসী বলছেন এই জেলায় এমন অসংখ্য নতুন নতুন সড়ক নির্মাণ হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে যে তাদের দীর্ঘদিনের যাতায়াতে ভোগান্তি ছিল তা থেকে তারা স্থায়ীভাবে রেহাই পাবেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিঃস্ব হতে বসেছে উপকূলীয় জেলা বরগুনার শত শত কৃষক। 3 থেকে 4 দিন ধরে আমনের বীজতলা ও ইরি ধানের চারা তলিয়ে আছে পানির নিচে। করোনার অজুহাতে মাঠে নেই কৃষি বিভাগ, তাই আরও অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা। কোমর সমান পানির নিচে কৃষক দেলোয়ারের আমনের বীজতলা। অঙ্কুর ঠিক বেড়ে ওঠার সময় পানিতে তলিয়ে থাকায় পচে নষ্ট হচ্ছে। এমন অবস্থায় 3 একর জমি এবার অনাবাদি থাকার আশঙ্কা তার। মোটা ধানের বীজ করছিলাম রোবো বলে, কিন্তু হ্যাঁ পানি কোমরমান পানির তলে এই অবস্থায় দেখেন বীজ পচে গেছে। এদিকে ইরি ক্ষেতগুলোতে কেবল ধানের চারা বড় হতে শুরু করেছে, কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় সদ্য বের হওয়া ধান চিটা হয়ে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ তলিয়ে যাওয়া ক্ষেতগুলো পচে যাচ্ছে। এতে সার, কীটনাশক সহ চাষাবাদের খরচ ওঠা তো দূরের কথা, নিঃস্ব হতে চলেছেন হাজারো কৃষক। পানিতে তলায় গেছে প্রায় 2 আর 3 পানি হয়েছে। 10 কাঠা জমিতে দরকারি ধান ফলাইছি, এত সব নষ্ট হয়ে গেছে বৃষ্টি পানিতে। ধান হালাইছ পারি, একদিন পরে বৃষ্টি নামছে, বৃষ্টি আসছে 4 দিন,
পানি বাড়ি গেছে। এমন পরিস্থিতিতেও মাঠে নেই কৃষি বিভাগ। করোনার অজুহাতে তালাবদ্ধ জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়। বরগুনা জেলায় 22,994 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যে 8,250 হেক্টর জমিতে আমন বীজ তোলা করা হয়, যার পুরোটাই পানিতে তলিয়ে গেছে। সময় সংবাদ, বরগুনা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি নিয়ে যে অনুসন্ধান কমিটি হয়েছে তাদের রিপোর্টের অপেক্ষায় রয়েছে দুদক। তবে দুর্নীতির বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। প্রকল্প প্রণয়ন থেকে বাস্তবায়ন সব কিছুই পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় মানহীন ও দুর্বল কাঠামোর প্রমাণ মেলে। সামনে আসে আর্থিক দুর্নীতি আর অনিয়মের নানা অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ওএসডি করা হয়েছে এ পর্যন্ত 5 কর্মকর্তাকে। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের পর এবার ত্রিপুরার দিকে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2022 সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের যুব নেতাদের রাজ্যটিতে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বিজেপিকে হটিয়ে ত্রিপুরার ক্ষমতা নিতে চায় তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখার, মাটিটা শক্ত করে ধরে রাখার কৌশল নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর অংশ হিসেবে এবার ত্রিপুরার মাটিও চান তিনি। 2022 সালে রাজ্যটিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন মমতা। 2018 সালে দীর্ঘ বাম জামানার অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা বিজেপিকে হটাতে চায় তৃণমূল কংগ্রেস। 60 আসন বিশিষ্ট ত্রিপুরার বিধানসভার পাশাপাশি রাজ্যটিতে রয়েছে 2টি লোকসভার আসনও। এ কারণে 2024 সালে জাতীয় নির্বাচনের দিকেও মনোযোগ দিতে চায় মমতার দল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বিরোধী শিবির তৈরি করার আশায় বুক বাঁধছেন তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারকরা। পশ্চিমবঙ্গ রাজ্যের 42 লোকসভা আসনের বাইরে অন্য রাজ্য থেকে লোকসভা আসনে জয় ছিনিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এসব রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো রাজনৈতিক ঘাঁটি তৈরি করার চেষ্টা শুরু করেছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে রাজনৈতিক জমি শক্ত করে রাখতে অঙ্ক কষে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এরই মধ্যে ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচির জন্য তোড়জোড় শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রভাবশালী নেতারা। অভিষেকের ত্রিপুরা সফল হলে খুব শিগগিরই মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে যাবেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-20 সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথম সারির বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই সফরে আসা অজিদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্যদিকে টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজে পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছেন অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুরু হবে মঙ্গলবার সন্ধ্যা 6টায়। মন্থর উইকেটে অজিদের ঘায়েল করার পরিকল্পনায় টাইগাররা। স্মিথ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলরা আসেননি ঠিকই, তবুও আইপিএল বিগ ব্যাশ মাতানো ক্রিকেটারদের বিপক্ষে কাজটা যে খুব কঠিন। ম্যাচের আগের দিন শেষ বিকেলের অনুশীলনে তাই নিবিড় মনোযোগ রাসেল ডোমিঙ্গোর। জিম্বাবুয়ে থেকে নিয়ে আসা আত্মবিশ্বাস এই সিরিজেও কাজে লাগবে বিশ্বাস অধিনায়কের। টিমের জন্য একটা বড় অপরচুনিটি এবং দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড। তামিম, মুশফিক ও লিটন নেই। ব্যাটিং অর্ডারে ওপরে খেলতে হবে ক্যাপ্টেনকে। লোয়ার মিডল অর্ডারে ইয়াংস্টারদের পারফরম্যান্স সাহস যোগাচ্ছে তাকে। সোহান, আফিফ এবং শামিম দে have that capability to finish the game. এর আগে একাডেমি মাঠে অজিদের সকালটা কেটেছে বাংলার স্পিনের স্বাদ বোঝার চেষ্টায়। অ্যাডাম জাম্পা, এস্টন অ্যাগার, মিচেল সোয়েপসনরা হাত ঘোরান। তবে এই সিরিজ জেতার চেয়েও টি-20 বিশ্বকাপের টিম কম্বিনেশন সাজানোটাই বেশি জরুরি অতিথিদের কাছে। 3 বছর দলের টপ অর্ডারে খেলেছি, হুট করে মিডল অর্ডারে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হবে। আর প্রতিটি দলই লোয়ার মিডল অর্ডারে আন্দ্রে রাসেলের মতো কাউকে চাইবে। এই পজিশনে বিশ্বকাপে ভালো সার্ভিস দেওয়ার মতো কাউকে খুঁজছি আমরাও। এর আগে টি-20তে 4 বার মুখোমুখি হয়েছিল দুদল, প্রতিবারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শ্রাবণের থেমে থেমে বৃষ্টিতে পানি জমছে কোথাও কোথাও। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই এমন বৃষ্টির শঙ্কা থাকবে।
তবে সেসব ভাবনা পেছনে ফেলে অজিদের প্রথম ম্যাচেই চমকে দেওয়ার ছক কষছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে টিকার মজুদ বাড়ছে, ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু। করোনায় একদিনে আরও 246 জনের মৃত্যু। বিধিনিষেধ ছাপিয়ে যানজটের রগড়ি রাজধানী। হু করে বাড়ছে ডেঙ্গু রোগী। একদিনে হাসপাতালে রেকর্ড 287 জন। নির্মাণাধীন ভবনের 70 ভাগেই মিলছে এডিসের লার্ভা। সরকারি সংস্থাগুলোর অসহযোগিতার অভিযোগ মেয়রের। এবং রাজধানীর অভিজাত এলাকায় শত শত নারী প্রতারকের সন্ধান। বিত্তবানদের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আদায়। মাদক মামলা রিমান্ডে মডেল মৌ ও পিয়াসা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।